স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি এবং আমি ইসরাত আমিন। 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে চায় দলটি। রাজধানীর 300 ফিট সড়কে তাকে দেওয়া হবে সংবর্ধনা। এ লক্ষ্যে সেখানে তৈরি হচ্ছে মঞ্চ। বিকেলে সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানালেন, কাউকে না ডাকলেও 25 ডিসেম্বর স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটবে। শফিকুল হকের প্রতিবেদন। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান হচ্ছে তারেক রহমানের। নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে তার এই দেশে ফেরার মুহূর্তটি বিশেষ করে রাখতে চায় বিএনপি। সে লক্ষ্যে রাজধানীর পূর্বাচলে চলছে অভ্যর্থনা মঞ্চ তৈরির কাজ। বিমানবন্দর থেকে সরাসরি এখানে এসেই বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশ নিয়ে তৈরি হচ্ছে মঞ্চ, যেটি 3 দিকেই খোলা থাকবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সবার মাঝে। মহানগরের নেতারা বললেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। বাংলাদেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য, এবং আমাদের প্রিয় নেতা তিনিও অপেক্ষামান রয়েছেন যে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে দেখা করার জন্য, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এবং তাদের সাথে কথা বলার জন্য। এবং আমরা বিশ্বাস করি যে তার আগমনে বাংলাদেশের গণতন্ত্র আবারও আরেকটি ধাপে এগিয়ে যাবে। মঞ্চ পরিদর্শনে এসে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, স্বতঃস্ফূর্তভাবেই মানুষ আসবে এই অভ্যর্থনায়। অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। অফকোর্স রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই, এটার দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন। এই মুহূর্তে তো পুরো জাতি তো একটা শঙ্কার মধ্যে আছে, শুধু একটা নিরাপত্তা না, আমাদের পুরো জাতিতে একটা শঙ্কার মধ্যে আমরা আছি প্রতিটা মুহূর্তেই। তো নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি। ঢাকায় নামার পর জনতার মিছিলের মাঝ দিয়ে তারেক রহমানের গাড়িবহর এই সংবর্ধনা মঞ্চে আসবে। সেখান থেকে এভার কেয়ারে মা বেগম খালেদা জিয়ার কাছে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শফিকুল হক, ৭১, ঢাকা। ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সিএসির সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় ভোটের পরিবেশ সুষ্ঠু থাকার আশাও ব্যক্ত করেন তিনি। ফারজানা আক্তারের প্রতিবেদন। কথিত 111 সরকারের সময় নির্যাতনের শিকার তারেক রহমান বিদেশে যান 2008-এর নির্বাচনের আগেই। স্বাভাবিকভাবে প্রথমবারের মতো ছবিযুক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশনে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। তারেক রহমানের ভোটার হওয়া ও সামগ্রিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে সালাউদ্দিন আহমদ জানান, 27 ডিসেম্বরই ভোটার হতে সব কার্যক্রম শেষ করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। এছাড়াও বৈঠকে মনোনয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আগের সরকারের সময় যারা গায়েবী মামলায় আসামি ছিলেন তারা কেউ প্রার্থী হলে কোনো অসুবিধা হবে কিনা তাও কমিশনের কাছে জানতে চান বিএনপি নেতারা। যে বিগত ফ্যাসিবাদী আমলের সময় আমাদের অধিকাংশ প্রার্থীদের ক্ষেত্রে যারা মনোনয়ন পেয়েছে এবং সাধারণ জনগণের বিরুদ্ধেও সাংবাদিকদের বিরুদ্ধেও আছে, কয়েকশো করে গায়েবী মামলা আছে। সেই মামলাগুলোর হদিশই আমরা এখনো করতে পারি না অনেকগুলো মামলার। তো সেই জন্য আমরা বলেছি যে মনোনয়নপত্রে ফৌজদারি মামলার তালিকা অর্থাৎ আরপি অনুসারে ইনফরমেশনটাই যথেষ্ট, সার্টিফাইড কপি অফ বেইল, বন্ড এক্সেট এগুলো যেন না চাওয়া হয়। তিনি আরো জানান, নির্বাচনী পরিবেশ ঠিক রাখার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমোন্নতি হবে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। গণভোটে হ্যাঁ জিতুক এমনটা চাইছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ সমর্থন করলে ভোটাররা অবশ্যই হ্যাঁ ভোট দেবেন।
এবং তিনি কিন্তু সেই সাথে আরও জানিয়েছেন যে দেশকে নিরাপদ রাখতে সনদটি বাস্তবায়ন করা খুবই প্রয়োজন। এ সময় নির্বাচনী প্রচারের জন্য ভোটের গাড়ির উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর জনগণকে সচেতন করতে সারা দেশে ঘুরবে এরকম আরও 10টি গাড়ি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটেই এসেছে, তার বাইরে কখনো ক্ষমতা দখল করে নাই। কখনো বিনা ভোটে, কখনো মধ্যরাতের ভোটে বা আমিরাবি নির্বাচনে গেল 15 বছর ধরে এভাবেই নিজেদের ক্ষমতা ধরে রাখে আওয়ামী লীগ। জুলাই গণ অভ্যুত্থানে তাদের পতনের পর 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে মানুষের অধিকার ফিরে আসার সুযোগ এসেছে। তবে দুইটি ভোট একসাথে হওয়ায় অনেকেই বিভ্রান্তিতে পড়তে পারে। এসব বিষয়কে সামনে রেখে সারা দেশে 10টি ভোটের গাড়ি ঘুরবে, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সোমবার। প্রধান উপদেষ্টা বলেন, ভয় ও বাধাহীন একটি নির্বাচন আয়োজন করবে সরকার। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় অনেকে বিভ্রান্তিতে পড়েছেন। সরকারের চাওয়া গণভোটে হা জিতুক। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। অনুষ্ঠানে আসা দুই উপদেষ্টা বলছেন, ভয় দেখিয়ে গণতন্ত্রের উত্তরণে বাধা দেওয়া যাবে না। ইন্টারনাল বলেন বা অন্য রকম বলেন, সেখান থেকে যত চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে, সেগুলোর জন্য বাড়তি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না। ডেমোক্রেটিক ট্রানজিশন এবং ইলেকশন হবে। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইসি সচিব। আচরণ বিধিমালা ভঙ্গের কারণে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে প্রার্থীদের দায়িত্বের কথা বলেন সবাই। আর নয় নিশি ভোট কিংবা একতরফা নির্বাচন। এবার নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ, আর তা হবে তাদের নিজেদের চাবি অর্থাৎ ভোটের মাধ্যমে, যার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। মোহন ইসলাম, 71, ঢাকা। ওসমান হাদির হত্যার বিচার করতে 1 মাসের সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার সংগঠনটির হুঁশিয়ারি দেয়, এই দাবিতে মঙ্গলবার শাহবাগে শহীদি শপথ গ্রহণ করবে ছাত্র জনতা। অন্যদিকে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে মঞ্চ 24 নামের আরেকটি সংগঠন। এদিনও হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। সহযোদ্ধা আর সতীর্থদের স্লোগানে হাদির ছাপ। সেই স্লোগান হাদি হত্যার বিচারের দাবিতে। বেলা 3টায় 3 দফা দাবিতে শাহবাগ থেকে শুরু হয় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল। টিএসসি ঘুরে মিছিলটি শেষ হয় শহীদ মিনারে গিয়ে। পরে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন সংগঠনের নেতারা। দাবি জানান 1 মাসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করতে হবে। 1 মাসের মধ্যে হাদিদের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং নির্বাচনের সময় নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শহীদি শপথ ঘোষণা করছি। আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদি শপথ করব বিকাল 3টায় শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনশাআল্লাহ। আওয়ামী দূষকরা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র করছে সেটা যাতে সফল না হয় সেটা আমরা হতে দিচ্ছি না। মানে এই না যে আমাদের কোনো ঠেকা আছে এই সরকারকে সরকার এখন বসে রাখবো আমরা। এর আগে দুপুরে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে মঞ্চ 24 নামে সংগঠন। ওসমান হাদির অপরাধীদেরকে যদি গ্রেফতার না করা হয়, জুলাই সকল শক্তিদেরকে সাথে নিয়ে আমরা আবার শাহবাগ অবরুদ্ধ করব, আবার রাজপথে থাকবো। যমুনা থেকে উপদেষ্টাকে বের হইতে দিব না যতক্ষণ পর্যন্ত তারা বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এদিনও ওসমান হাদির সমাধিতে আসেন অনেকে। তারা বিনত মস্তকে শ্রদ্ধা জানান। হাদি ভাই দেখি নাই, রক্ত সম্পর্ক না। এই যে সন্তান রেডিয়া উত্তর থেকে আসছে। আমি হাদি ভাইকে টেলিভিশনের থেকে চিনেছি। তার যে বক্তব্য সেটাকে আমরা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে যাব।
খুনিকে ধরতে হবে, এটার বিচার হতে হবে। এত সময় পার হয়ে গেল, এখন পর্যন্ত সেই অপরাধীকে ধরতে পারলো না। তারা মনে করেন শুধুমাত্র হত্যাকাণ্ডের বিচার হলেই হাদিকে সর্বোচ্চ শ্রদ্ধা জানানো হবে। নিবিড় সাহা, ৭১, ঢাকা। ওসমান হাদির খুনিদের অবস্থান জানলে ধরে ফেলতেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, এমনটাই জানিয়েছেন তিনি। আর সেই সাথে সচিবালয়ে তিনি আরও জানিয়েছেন ওই হত্যাকাণ্ডের মূল হোতাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে নিরাপত্তার জন্য প্রথম আলো এবং ডেইলি স্টারের 2 সম্পাদক সহ 20 জনকে গানম্যান দিয়েছে সরকার। আর উপদেষ্টা আরও জানিয়েছেন তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর দেশে একের পর এক জ্বালাও পোড়াও। হাদির খুনিদের ধরে শাস্তির আওতায় আনতে দেওয়া হয়েছে আলটিমেটামও। অবশেষে দেখা মিলল স্বরাষ্ট্র উপদেষ্টার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 18তম সভা শেষে প্রশ্নের জবাবে বললেন, পদত্যাগ করলে এই চেয়ারে থাকতেন না। পদত্যাগ করলে তার এখানে বসতাম না। হাদির খুনি ধরতে আন্তরিক দাবি করে বললেন, খুনি কোথায় জানলে ধরে ফেলতেন। ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত 10 জনকে যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। এখন যদি কোথায় আছে হলে তো তারা ধরে ফেলতাম। যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এবার খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তার জন্য 2 সম্পাদক সহ 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। যারা এই হিট লিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের এই গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শারমিন নীরা, ৭১, ঢাকা। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত শ্রমিক শক্তির সমন্বয়কারী মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার সকাল 9:30টায় খুলনা নগরীর আল আকসা মসজিদ রোডের একটি বাড়িতে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা 1 রাউন্ড গুলি করে। গুলি তার বাম কান এবং কপালের পাশ দিয়ে চামড়া ছিঁড়ে যায়। সিটি স্ক্যান শেষে চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে গুলি তার মাথায় বিদ্ধ হয়নি। আর ঘটনাস্থল থেকে পুলিশ 1 রাউন্ড পিস্তলের গুলির খোসা এবং বেশ কিছু আলামত উদ্ধার করেছে। রাজু হাওলাদারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। খুলনা নগরীর সোনাডাঙ্গা আল আকসা মসজিদ রোডের এই বাড়িতে শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোতালেব শিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। সিসিটিভির ফুটেজে দেখা গেছে মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি কান চেপে ধরে গলি থেকে বের করে নিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে তারা মসজিদ সরণির রাস্তায় গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজনের সহায়তায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় 1 মাস আগে মোতালেব নির্মাণাধীন 3 তলা বাড়ির 1 তলা ভাড়া নেন। মূলত তিনি এখানে মাঝে মধ্যে এসে থাকতেন। তার বাড়ি নগরীর শেখপাড়া পল্লী মঙ্গল এলাকায়। এক অটোওয়ালা ফোন দিয়ে যে হাজব্যান্ডকে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন আড়াইশো বেড। আমরা 250 বেড আসছি, শনিবেলা সিটি মেডিকেল নিয়ে গেছে, সিটি ইমেজিং সেন্টারে নিয়ে গেছে। মোতালেবের গুলিবিদ্ধের খবরে এনসিপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। তারা ঘটনার নিন্দা জানিয়ে স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। সকাল 11টার দিকে সার্জিক্যালের সামনে আসেন। আসার পরে উনি চা খান। ওখানে খাওয়ার পরে যখন উনি একা হয়ে যান হোটেলের সামনে, 2টা লোক আসছে হেলমেট পরা অবস্থায়, এসে তাকে ওখান থেকে খুব জবরদস্তি করে তুলে নিয়ে একটা গলির মধ্যে নিয়ে যায়। ওখানে মারধর করে, অনেক মারধর করার পরে এক পর্যায়ে তাকে গুলি করে তাকে পত্রোধ করলো। কেন এই ঘটনা হয়েছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে গভীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করে নিয়ে আসার কথা বলেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসাসহ বেশ কিছু আলামত উদ্ধার করে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায় খুব কাছ থেকে মোতালেবকে গুলি করা হয়েছে। গুলি তার বাম কানের নিচ দিয়ে চলে যায়। এসে দেখতে পায় যে ঘরটিতে
প্রচুর মাদকের সরঞ্জাম পাওয়া গিয়েছে, বিশেষ করে ইয়াবা এবং দেশি মদের অনেক খালি বোতল পাওয়া গিয়েছে এবং ঘটনাস্থলে আমরা রক্তের দাগও দেখতে পাই এবং এটি গুলির খোসাও পাই। আমরা তখন কনফার্ম হয়ে যে ঘটনাটি ঘরের ভিতরে হয়েছে এবং যারা এই ঘরের মধ্যে এসেছিল রাত্রে বা সকালে ওরা ওদের নিজস্ব কোনো অন্তঃকোন্দলের কারণে ঘটনাটা ঘটেছে এবং কারা কারা এসেছিল আমরা মোটামুটি ফুটেজ পেয়েছি এবং আমাদের টিম এটা নিয়ে কাজ করছে। কেন কি কারণে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কনক রহমান, ৭১। ঢাকা ১০ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সোমবার তিনি নিজেই ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয় থেকে ফর্ম তোলেন। পরে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন দরকার, তবে প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। সোমবার ধানমন্ডি নির্বাচন অফিস থেকে আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনকারী আসিফ মাহমুদ। তিনি এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। মনোনয়ন ফর্ম সংগ্রহ করে কথা বলেন গণমাধ্যমের সাথে। প্রায় ১.৫ বছরের যে অভিজ্ঞতা সরকারের কাজ করতে গিয়ে আমার হয়েছে, সেটা আমার নির্বাচনী আসনের জনগণের জন্য কাজ করার জন্য আমি কাজে লাগাবো এবং এই অভিজ্ঞতাটার অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং এখন আমরা শিখেছি যে কিভাবে মানুষের সমস্যার সমাধান করতে হয়, কোন অফিসে কোন কাজ হয়। তিনি জানান, জুলাই আন্দোলনকারী সহ ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা হুমকি আছে। শুধু আমি না, সকল প্রার্থীর জন্যই একটা ঝুঁকির জায়গা থেকে যায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি, জানতে পেরেছি। আমাকেও সরকারের বিভিন্ন স্তর থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে, এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না। ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও প্রার্থীদের নিয়ম মানাতে ইসি ও সরকারের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ। কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করে সেটা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গণ অধিকার পরিষদের আসন সমঝোতা হচ্ছে না। দলটি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দলের বৈঠক শেষে ৭১কে এমন তথ্য দিয়েছেন গণ অধিকারের উচ্চতর পরিষদের সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, জাতীয় নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২টি আসনে বিএনপির সাথে আসন সমঝোতায় যাচ্ছে না গণ অধিকার পরিষদ। এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এ সময় তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত তাদের মনোনয়নপত্র বিতরণ চলবে। ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। গণ অধিকার পরিষদের আজকে একটি নির্বাহী পরিষদের সভা ছিল, সেখানে দল থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তারা উপস্থিত ছিল, এছাড়া অঙ্গ সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিল। সেখানে উপস্থিত নেতৃবৃন্দের আলাপ আলোচনা এবং মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় গণ অধিকার পরিষদ ২ আসনে বিএনপির সাথে সমঝোতায় যাবে না, এককভাবে আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করবে। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এম. নজরুল ইসলাম জানিয়েছেন, কঠোর অভিযানে গেলে পুলিশ এবং সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হতো। পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সংযম দেখানো হয়েছে। সুমন তানভীর জানাচ্ছেন বিস্তারিত। 18 ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসারত ওসমান হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় উত্তেজনা। রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ। এমন পরিস্থিতিতে একদল আক্রমণ করে কারওয়ান বাজারের দৈনিক প্রথম আলোর ও ফার্মগেটের ডেইলি স্টার কার্যালয়ে, চালায় ভাঙচুর ও লুটপাট। পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে হয় ব্যাপক সমালোচনা। সোমবার মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ ঘটনায় হওয়া হামলায় সে রাতে পুলিশের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। কারওয়ান বাজারের যে ঘটনাটা, ওখানে যে অবস্থা ছিল, এটার অন্তরালে আরও কিছু বিষয় আছে। আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো, ২-৪ জন মারা যেত।
পাল্টা তারা পুলিশকে, আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল, পুলিশ ফোর্সের উপর আক্রমণ করত এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কি ছিল। যদি পুলিশ 2-4 জন সদস্য আমার সেদিন নিহত হইতো, তাহলে আপনারা জানেন যে পুলিশ জাস্ট 1 বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। সাইবার অ্যাক্ট সহ এই মামলায় মোট 4টি ধারা সংযুক্ত করা হয়েছে জানিয়ে অতিরিক্ত কমিশনার জানান, হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। 17 জন গ্রেপ্তার ছাড়াও এ পর্যন্ত 31 জনকে শনাক্ত করা হয়েছে। লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, এইটা আমি বলবো যে এই এত বড় একটা ইনসিডেন্টের আমাদের এটা অ্যাচিভমেন্ট। থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে, একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ 50,000 টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে দেশের বাইরে থেকে সামাজিক মাধ্যমে উস্কানি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সে প্রশ্ন এড়িয়ে যান এ পুলিশ কর্মকর্তা। এটা কিন্তু অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ আপনাদেরকে। সুমন তানভীর, 71, ঢাকা। মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সোমবার সম্পাদক পরিষদ এবং নোয়াবের যৌথ প্রতিবাদ সভায় একথা জানিয়েছেন তিনি। এ সময় মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে মনে করেন নাগরিক সমাজ ও রাজনীতিকরা। মব সন্ত্রাসের জন্ম দিচ্ছে সরকারের একটি অংশ, এমনটাও উঠে এসেছে বক্তব্যে। আরো জানাচ্ছেন জুলিয়া তানহা। সম্প্রতি ডেইলি স্টার, প্রথম আলো সহ বেশ কটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এমন ঘটনার নিন্দা উঠেছে সবখানে। সোমবার রাজধানীতে ঘটনার নিন্দা জানান তারা, সরকারের সমালোচনা করেন। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। জাস্ট রিঅ্যাক্ট, স্ট্যান্ড টুগেদার, বাট উই হ্যাভ টু রেসপন্ড। We have entered into an era of murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা অধিষ্ঠিত, তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করতে ব্যাহত হয়েছে। ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, মব সন্ত্রাসের ঘটনাগুলো এক সূত্রে বাধা বলছেন রাজনীতিকরা। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই 3টা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে পক্ষে করা সম্ভব হতো না। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব অনেক বেশি, তারা সেই দায়িত্বটি পালন করতে ব্যর্থ হয়েছেন আমরা মনে করি। এখানে অবশ্যই সরকারের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো কি করেছে সেটা খতিয়ে দেখা উচিত। নির্বাচন বানচাল করা এবং পুরো প্রসেসটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে করে আমরা গণতন্ত্রের জায়গায় পৌঁছাতে না পারি, কাজে এখানে সম্মিলিত লড়াইয়ের প্রশ্ন আছে। যৌথ সভা শেষে সার্ক ফোয়ারা মোড়ে প্রতিবাদী মানববন্ধন করেন সাংবাদিক, রাজনীতিক ও বিশিষ্টজনেরা। অবিলম্বে হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি। জুলিয়া তানহা, 71, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। তবে এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কেমন হবে ভোটের পরিবেশ, নারীদের নিরাপত্তারই বা কতটা পরিবর্তন আসবে, এমনই ভাবনায় আছেন সবাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বলছেন, অর্থের ছড়াছড়ি, ঘুষ, দুর্নীতিমুক্ত একটি নির্বাচন দেখতে চান। শিক্ষার্থীদের নির্বাচনী ভাবনার কথা জানবো রায়ান বিন আমিনের তথ্য ও ছবি নিয়ে তৈরি প্রতিবেদনে। দেশ জুড়ে চলছে নির্বাচনী উত্তাপ, আর এই উত্তাপের বাইরে নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ করে এখানকার নারী শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়েছে নির্বাচনী আমেজ।
জাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও একটা বড় ফ্যাক্টর এখানকার নারী ভোটারদের কাছে। ফলে এই নির্বাচন নিয়ে তারাও আছেন নানা ভাবনায়। শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, স্বতঃস্ফূর্তভাবে ভোটের নিশ্চয়তা, বাস্তব জীবনের নিরাপত্তা এবং ঘুষ দুর্নীতিমুক্ত বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে ভাবছেন নারীরা। আমার এক্সপেকটেশন থাকবে এরকমই যে আমি সুষ্ঠু একটা কেন্দ্র পাবো এবং সেখানে যে আমি সুষ্ঠুভাবে আমার ভোট সম্পন্ন করব এবং যারা ক্ষমতায় আসবে তারা যেন খুব দক্ষ, সাহসী, সৎভাবে, বলিষ্ঠভাবে আমাদের পুরো দেশটাকে পরিচালনা করে। আগামী নির্বাচন শুধু ক্ষমতা বদলের প্রশ্নই না, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। তো আগামী নির্বাচন আমরা চাই সৎ, দক্ষ এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে যে থাকবে আমরা তাদেরকেই বেছে নিব। আমরা তো এর আগে অনেক বেশি দুর্নীতি নিয়ে সাফার করছি, এবার যাতে এমন একজন নেতা আসুক যিনি দুর্নীতির সাথে কোনো রকম জিরো টলারেন্স। শিক্ষার্থীরা মনে করেন নারীরা সম্মান নিয়ে বাঁচতে পারার মতো পরিবেশ সৃষ্টি করাই হবে প্রকৃত জনপ্রতিনিধির কাজ। এছাড়া রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও সুযোগ বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার বলেও মনে করেন তারা। নারীরা শুধুমাত্র যে সংরক্ষিত আসন থেকে আসবে এটা আমরা চাই না, বরঞ্চ তারা পুরুষদের মতো সরাসরি তারা মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক। এতে কি হবে যে তাদের আত্মবিশ্বাসটা সংসদে বাড়বে এবং জবাবদিহিতার জায়গাটা তাদের থাকবে। একজন নারী হিসেবে আমি এমন একজন লিডারকে চাই যিনি নারীর অধিকার নিশ্চিত করবেন এবং পারিবারিক, সামাজিক এবং সর্বক্ষেত্রে নারীর প্রতি হওয়া নির্যাতন এবং অন্যায় প্রতিরোধে কাজ করবেন। একটি সুষ্ঠু নির্বাচন সমাজের সকল ক্ষেত্রে নারীর নিজ নিজ অধিকারের বিষয়টিকে সামনে নিয়ে আসে। তাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি বাছাই। শিক্ষকদের মতে নারীদের ভোট দেওয়ার স্বাধীনতা নির্বাচনে রাখতে পারে বড় ভূমিকা। রাজনৈতিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীদের দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই পরিবার বা বাড়ির পুরুষ সদস্য যারা আছে তাদের মতামত নিয়ে তারা ভোট দেন এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতা এক্ষেত্রে অনেকটাই সীমিত। যদি তারা এটা ওভারকাম করেন এবং নিজেদের মতামত দিয়ে ভোট দিতে চান তাহলে সেটা ভালো হবে। নতুন প্রজন্মের এসব নারী ভোটাররা বিশ্বাস করেন তাদের একটি ভোটেই হতে পারে পরিবর্তনের সূচনা। মনিরা কাজরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।